আমার ভাই অভিক আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলল, সৃজিতা, একদিন আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ জানবে না আমরা ভাই বোন। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমার বুক ধরফর করতে লাগলো। বাড়ির পেছনে ছোট্ট একটা ঝর্ণা, সেখানে কলসি ভরে জল নিচ্ছিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেদিন সন্ধেবেলা আমরা দুজন বাড়ির পেছনে ছোট ঝর্ণায় বসেছিলাম। চারপাশে শান্ত পরিবেশ, ঝিনি পোকার ডাক শোনা যাচ্ছে। অভিক কেমন যেন চুপচাপ আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে, এত চুপচাপ কেন? অভিক হঠাৎ আমার হাত ধরল, আমার চোখের দিকে গভীরভাবে তাকালো। তারপর যা বলল তা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। সৃজিতা, একদিন আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ জানবে না আমরা ভাই বোন। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমি হতবম্ব হয়ে গেলাম। অভিকের মুখের দিকে তাকাতে পারছিলাম না। এমন কথা কেন বলছে সে? আমাদের মধ্যে এত বছর ধরে যে সম্পর্ক ছিল তা কি বদলে যাবে? মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কিছু বলার আগেই অভিক আবার কথা শুরু করল। সৃজিতা, আমি তোকে কিছু দেখাতে চাই, কিন্তু তার আগে তুই আমাকে বিশ্বাস করবি বলে প্রতিজ্ঞা কর। আমার কণ্ঠ শুকিয়ে গেছিল। বোঝার চেষ্টা করছিলাম অভিক আসলে কি বলতে চাইছে। ওর চোখে আমি কোনো অশুভ ইঙ্গিত দেখছি নাকি আমি ভুল বুঝছি? অভিক, তুই কি বলতে চাইছিস? আমি কিছু বুঝতে পারছি না। আগে সৃজিতা বাবা মা আমাদেরকে কখনো সত্যিটা বলেনি। অভিক নিচু গলায় বলল, আমরা ভাই বোন নই। কি? আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে অভিক এসব? কি শুনছি আমি? অভিক আমার হাত আরও শক্ত করে ধরল, তার চোখে জল। আমি কখনো তাকে এভাবে কাঁদতে দেখিনি। দেখ, আমি 1 মাস আগে মার আলমারিতে এই চিঠিটা পেয়েছি। মা অসুস্থ, তাই ও আমাদের বলতে পারেনি। এটা পর। অভিক পকেট থেকে একটা পুরনো চিঠি বের করে আমার হাতে দিল। প্যাকেটটা খুলে আমি ভেতরের কাগজটা বের করলাম। হাত কাঁপছিল আমার। এটা একটা দত্তক গ্রহণের কাগজপত্র। আমি আরও মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। আমার নাম যেখানে থাকার কথা সেখানে লেখা ছিল অনিন্দিতা রায়। জন্ম তারিখ আর অন্যান্য বিবরণ দেখে বুঝলাম আমি আসলে দত্তক নেওয়া সন্তান। কিন্তু তাহলে অভিকও এরকম একটা কাগজ আমার হাতে দিল। ওর আসল নাম অনিকেত দাস। তুই আর আমরা দুজনেই দত্তক। অভিক ধীরে ধীরে বলল, আমরা রক্তের ভাই বোন নই। আমাদেরকে একই অনাথ আশ্রম থেকে নেওয়া হয়েছিল। আমাদের বাবা মা কখনো বলেনি আমাদের সত্যি পরিচয়। হয়তো ওদের মনে করুণা ছিল। আমাদের আলাদা বাড়িতে না পাঠিয়ে একসাথে রাখতে চেয়েছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার জীবনের মূল ভিত্তিটাই যেন কেউ টেনে বের করে দিয়েছে। আমি ভেবে এসেছি, আসলে আমি সেই নই। অভিক আমার সামনে একটা অদ্ভুত প্রস্তাব রেখেছে। সে এখন আমাকে বলছে আমরা ভাই বোন নই। আমরা চাইলে স্বামী স্ত্রী হিসেবে কোথাও চলে যেতে পারি। অভিক আমার চোখের দিকে তাকিয়ে চুপি চুপি বলল, সৃজিতা, আমি আরও কিছু পেয়েছি। বাবার একটা ডায়েরি, সেখানে একটা মানচিত্র আছে, যেটা আমাদের আসল পরিবার সম্পর্কে বলতে পারে কি? আমি অবাক হয়ে অভিকের দিকে তাকালাম। মানচিত্র? কি মানচিত্র? শোন, এটা আমাদের জীবন পাল্টে দিতে পারে। তুই জানিস খাটবাজার এলাকায় সেই পুরনো বাড়িটা, যেটা নিয়ে সবাই বলে ভুতুড়ে? বাবার ডায়েরিতে লেখা আছে সেই বাড়িতে কিছু আছে যা আমাদের আসল পরিচয়ের সন্ধান দেবে। কি? আমি ভয় পেয়ে গেলাম। ঘাটবাজারে সেই পুরনো বাড়ি। গ্রামের সবাই বলে সেখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, আলো দেখা যায়, অথচ সেখানে কেউ থাকে না। বাড়িটা বছরের পর বছর খালি পড়ে আছে। কেউ কিনতে চায় না, ভাড়া নিতেও আগ্রহী নয়। আমি কাল সন্ধ্যায় সেখানে যাব। অভিক দুইট গলায় বলল, তুই যাবি আমার সাথে? আমি দ্বিধায় পড়ে গেলাম। যা যা শুনেছি তারপরে মনের ভেতরে সবকিছু উলটপাল্ট হয়ে গেছে। অভিকের দিকে তাকালাম। যাকে আমি সারা জীবন ভাই হিসেবে চিনেছি, সে আসলে আমার ভাই নয়। আমাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু এও সত্যি যে আমরা একসাথে বড় হয়েছি, একে অপরের সবকিছু ভাগ করে নিয়েছি। শেষ পর্যন্ত আমি রাজি হলাম। ঠিক আছে, আমি যাব, কিন্তু মাকে কি বলবো?
মাকে বলবো আমরা পাশের গ্রামে বাজারে যাচ্ছি, আমরা সন্ধ্যার আগেই ফিরে আসবো গো। পরের দিন সকালে আমি স্কুলে গেলাম। আজ কিন্তু আমার মন স্কুলে ছিল না। ছাত্রদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি দুবার ভুল করলাম। হেডমাস্টার অবধি লক্ষ্য করলেন আমার অন্যমনস্কতা। কি হয়েছে সুজিতা, অসুস্থ বোধ করছো? তিনি জিজ্ঞেস করলেন। আমি হাসার চেষ্টা করলাম। না স্যার, ঠিক আছি, বাসায় মা অসুস্থ, তাই একটু চিন্তা হচ্ছে। স্কুল ছুটির পর আমি বাড়ি ফিরলাম। মাকে দেখতে গেলাম, তিনি ঘুমিয়েছিলেন। আমি ধীরে ধীরে তার কপালে হাত রাখলাম। এই মহিলা আমার জন্মদাত্রী মা নন, তবু তিনি আমাকে মার মতোই ভালোবেসেছেন। আমি জানি না আমার আসল মা বাবা কারা, কেন তারা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এই মহিলা আমাদের লালন পালন করেছেন নিজের সন্তানের মতোই। সন্ধ্যা হলো, অভিক আমাকে ডাকলো। আমরা বাইরে গেলাম। মাকে বললাম পাশের গ্রামে যাচ্ছি। মা একটু সন্দেহ করলেন, কারণ সাধারণত সন্ধ্যাবেলা আমরা বাইরে যাই না। কিন্তু আমরা তাকে বুঝালাম যে পাশের গ্রামে একটা বাজার বসে, সেখান থেকে কিছু জিনিস আনতে হবে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গ্রামের বাইরে যখন পৌঁছলাম, অভিক বলল এই পথ ধরে আমরা ঘাট বাজারে পৌঁছে যাব, প্রায় মাইল 2 হাঁটতে হবে। গোসন্ধ্যার আলো তখন আলোন হয়ে এসেছে। দূরে প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা গাছপালা, মাঠঘাট আর 2-1টা বাড়িঘর দেখা যাচ্ছিল। আমাদের গ্রাম থেকে ঘাট বাজার বেশ দূরে। এ পথে লোকজন কম চলাচল করে। আমরা হাঁটতে হাঁটতে আমাদের জীবন নিয়ে, আমাদের অজানা অতীত নিয়ে কথা বলছিলাম। অভিক ভাবছিল আমাদের আসল বাবা মা হয়তো আমাদের ত্যাগ করেননি, হয়তো কোনো বিপদে পড়ে আমাদের অনাথাশ্রমে রেখে গেছেন। আর আমি ভাবছিলাম আমরা যদি সত্যিই আমাদের আসল পরিবারকে খুঁজে পাই, তাহলে কি হবে? তারা কি আমাদের গ্রহণ করবেন? তারা আজ কোথায়? হঠাৎ করে আমরা একটা শব্দ শুনলাম, যেন কেউ আমাদের পিছু নিয়েছে। আমরা থমকে দাঁড়ালাম। অভিক আমার হাত চেপে ধরল। শব্দটা শুনলেই সে ফিসফিস করে বলল। আমি মাথা নেড়ে ছাই দিলাম, কিন্তু চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু গাছপালা আর সন্ধ্যার অন্ধকার। হয়তো কোনো জন্তু জানোয়ার, আমি বললাম, যদিও নিজের কণ্ঠে ভয়ের ছাপ লুকাতে পারলাম না। আমরা আবার হাঁটা শুরু করলাম, এবার আরও সতর্কভাবে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা দূরে ঘাট বাজারের পুরনো বাড়িটা দেখতে পেলাম। বাড়িটা একটা টিলার ওপর, চারপাশে উঁচু উঁচু গাছ। বাড়িটা দেখতে ভয়ঙ্কর, বিশেষ করে সন্ধ্যার অন্ধকারে। আমরা বাড়ির সামনে পৌঁছলাম। দরজাটা আধ ভাঙা, জানালাগুলো জীর্ণ। বাড়ির চারপাশে আগাছা জন্মেছে। অভিক দরজার কাছে গিয়ে ধাক্কা দিল। দরজাটা মুচ দিয়ে খুলে গেল। আয়, অভিক আমাকে ডাকল। আমি ইতস্তত করছিলাম। এই বাড়িতে ঢোকার ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমাদের অতীত, আমাদের আসল পরিচয় জানার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকতেই আমরা ধুলো আর আবর্জনা দেখতে পেলাম। বাড়িটা বহু দিন ভরে পরিত্যক্ত, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমরা টর্চ জ্বালিয়ে চারপাশ দেখতে লাগলাম। বাবার ডায়েরিতে লেখা আছে এই বাড়ির পিছনের দিকে একটা ঘর আছে, সেখানে একটা সিন্দুক আছে। অভিক বলল, আমরা বাড়ির পিছন দিকে এগোলাম। একটা লম্বা করিডর পেরিয়ে আমরা একটা ছোট ঘরে পৌঁছলাম। ঘরটা খালি, শুধু একটা পুরনো আলমারি রয়েছে। অভিক আলমারিটা খুলল। ভেতরে কয়েকটা পুরনো বই, কাগজপত্র আর একটা ছোট সিন্দুক। এই তো সিন্দুকটা, অভিক উত্তেজিত হয়ে বলে উঠল। সিন্দুকটা বন্ধ ছিল। অভিক চেষ্টা করল খুলতে, কিন্তু পারল না। সিন্দুকে তালা লাগানো ছিল। আমরা কিভাবে এটা খুলব? আমি জিজ্ঞেস করলাম। অভিক সিন্দুকটা ভালো করে দেখল। এটা কোনো সাধারণ তালা নয়, এটা একটা সাংকেতিক তালা। কিছু সংখ্যা বা অক্ষর দিয়ে খুলতে হবে গো। আমি ভাবলাম কি হতে পারে সেই সংকেত। অভিক চারপাশে খুঁজতে লাগলো। দেখল আসবাবপত্র, দেয়ালে টাঙানো ছবি, কোনো সূত্র পাওয়া যায় কিনা। দেখ, অভিক দেয়ালের দিকে আঙুল দেখিয়ে বলল। সেখানে একটা পুরনো ছবি টাঙানো ছিল, একটি পরিবারের ছবি, একজন পুরুষ, একজন মহিলা আর 2টি শিশু। আমরা ছবিটা ভালো করে দেখলাম। পুরুষটি দীর্ঘকায়, শ্যামবর্ণ, মহিলাটি সুন্দরী, লম্বা চুল আর 2টি শিশু, একটি ছেলে আর একটি মেয়ে। এরা কি? আমি অসম্পূর্ণ প্রশ্ন করলাম। হ্যাঁ, অভিক বলল, আমি মনে করি এরাই আমাদের আসল পরিবার গো। আমি ছবিটা আরো ভালো করে দেখলাম। মেয়েটির চোখ, নাক, মুখের গঠন সবই আমার মতো, আর ছেলেটির চেহারা অভিক। সত্যি আমাদের আসল পরিবার। অভিক ছবির পেছনে দেখল। সেখানে কিছু লেখা ছিল, নীলাঞ্জন, অনন্যা, অনিকেত, অনিন্দিতা।
15/8/1998। অনেকে তনিন্দিতা। এটা তো আমাদের আসল নাম। আমি বিস্ময় বলে উঠলাম। এবং 15/8/1998 এটা হতে পারে সিন্ধুকের সংকেত। অভিক বলল। অভিক সিন্ধুকের কাছে গেল এবং সংকেত হিসেবে 15/8/1998 টাইপ করল। কিন্তু সিন্ধুক খুলল না। হয়তো অন্য কোনো সংকেত। আমি বললাম। তখনই আমরা আরেকটা শব্দ শুনলাম। কেউ যেন বাড়িতে ঢুকেছে। আমরা ভয় পেয়ে গেলাম। কে ওখানে? একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল। আমরা নিশ্চুপ হয়ে গেলাম। আমাদের মনে হলো যে কেউ এসেছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমরা লুকাবো। অভিক ফিসফিস করে বলল। আমরা আলমারির পেছনে লুকালাম। পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। আমার বুক ধুকপুক করছিল। দরজা খুলে একজন বৃদ্ধ ভদ্রলোক ঘরে ঢুকলেন। তিনি চারপাশে তাকালেন। তারপর সিন্ধুকের দিকে এগিয়ে গেলেন। আমি জানি তোমরা এখানে আছো। তিনি বললেন, বেরিয়ে এসো। আমি তোমাদের ক্ষতি করব না আগে। আমরা সন্দেহে ভরা চোখে একে অপরের দিকে তাকালাম। বৃদ্ধ লোকটিকে। তিনি কিভাবে জানলেন আমরা এখানে আছি? অভিক সাহস করে বেরিয়ে এলো। আমিও তার পেছনে বেরিয়ে এলাম। তোমরা কারা? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি অভিক। এ আমার বোন সিজিতা। অভিক বলল। তারপর একটু থেমে বলল, অথবা আমরা অনিকেত আর অনিন্দিতা। বৃদ্ধের চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি আমাদের দিকে তাকিয়ে রইলেন, যেন ভূত দেখেছেন। অনিকেত, অনিন্দিতা, তোমরা তোমরা কিভাবে? তিনি কথা খুঁজে পাচ্ছিলেন না। আপনি আমাদের চেনেন? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধ আমাদের দিকে এগিয়ে এলেন। তোমরা কিভাবে এখানে এলে? কে পাঠিয়েছে তোমাদের? আমাদের বাবার ডায়েরিতে এই ঠিকানা লেখা ছিল। অভিক বলল। আমরা জানতে এসেছি আমাদের আসল পরিচয়। বৃদ্ধ নিঃশ্বাস ফেললেন। তাহলে তোমরা জানো তোমরা দত্তক? আমরা মাথা নেড়ে সায় দিলাম। আমি তোমাদের দাদু নীলরতন দাস। বৃদ্ধ বললেন। নীলাঞ্জন আর অননা তোমাদের বাবা মা। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই বৃদ্ধ আমাদের দাদু, আমাদের আসল পরিবারের সদস্য। আমাদের বাবা মা কোথায়? অভিক জিজ্ঞেস করল। নীলয় রতন দাদু গভীর নিঃশ্বাস ফেললেন। তার চোখে জল ভরে এল। এটাই তো সেই মর্মান্তিক সত্য যেটা তোমাদের জানানো হয়নি। তোমাদের বাবা মা আর বেঁচে নেই। গিয়েও আমার পা থেকে মাথা অবধিন সব অবশ হয়ে গেল। এতদিন আমরা আমাদের আসল বাবা মাকে খুঁজে বেরিয়েছি, আর এখন জানলাম তারা আর নেই। কি হয়েছিল তাদের? আমি কষ্টে জিজ্ঞেস করলাম। সে এক দীর্ঘ কাহিনী। নীলয় রতন দাদু বললেন, আগে এসো, এই সিন্দুকটা খোলা যাক। এর ভেতরে তোমাদের অতীতের সব কিছু আছে। কি? তিনি সিন্দুকের কাছে গেলেন এবং 1508,998 টাইপ করার চেষ্টা করলেন, কিন্তু সিন্দুক খুলল না। অদ্ভুত। তিনি বললেন, এই সিন্দুকের সংকেত তো এটাই ছিল, হয়তো ভিন্ন কোনো ফরম্যাটে। অভিক প্রস্তাব দিল। দাদু মাথা নাড়লেন। হ্যাঁ, হয়তো। দেখো, আমাদের ইংরেজি ফরম্যাটে দিন মাস হিসেবে চেষ্টা করি। গিয়ে তিনি 1508,998 এর বদলে 0815,998 টাইপ করলেন। সিন্দুক তবুও খুলল না। আমরা বিভিন্ন কম্বিনেশন চেষ্টা করতে লাগলাম। বছর, মাস, দিন, মাস, দিন, বছর, কিন্তু কোনোটাতেই সিন্দুক খুলল না। আমি বুঝতে পারছি না দাদু, বিরক্ত হয়ে বললেন। সংকেত তো এটাই হওয়ার কথা গো। তখন আমার মনে পড়ে গেল, ছবির পেছনে শুধু তারিখ নয়, আমাদের চারজনের নামও লেখা ছিল। দাদু, হয়তো শুধু তারিখ নয়। আমি বললাম, হয়তো নামের প্রথম অক্ষরগুলো দিয়ে সংকেত তৈরি করতে হবে কি? দাদু ভাবলেন, হ্যাঁ, সেটাও হতে পারে। নীলাঞ্জন, অনন্যা, অনিকেত, অনিন্দিতা, এদের প্রথম অক্ষর হলো ন, অ। কিন্তু এগুলো তো সংখ্যা নয়, অক্ষর। অভিক বলল। দাদু বললেন, দেখো, পুরনো টেলিফোনে অক্ষরগুলো সংখ্যার সাথে যুক্ত ছিল। ন হলো 6, অ হলো 1। তিনি সিন্দুকে 611 টাইপ করলেন। একটা ক্লিক শব্দ হলো এবং সিন্দুক খুলে গেল। আমরা উত্তেজনায় সিন্দুকের ভেতরে কি আছে দেখার জন্য ঝুঁকে পড়লাম। ভেতরে একটা ফোল্ডার, কিছু পুরনো ছবি, একটা চাবি আর একটা সোনার লকেট ছিল। দাদু ফোল্ডারটা খুললেন। ভেতরে কিছু কাগজপত্র ছিল। এগুলো হলো তোমাদের বাবা মার সম্পত্তির কাগজপত্র। তিনি বললেন, তারা যা কিছু রেখে গেছেন সব তোমাদের নামে গো। আমরা অবাক হয়ে দাদুর দিকে তাকালাম। কিন্তু আমাদের বাবা মার কি হয়েছিল? আমরা কেন দত্তক হয়েছিলাম? আমি জানতে চাইলাম। চলো, আগে এখান থেকে বেরিয়ে যাই, দাদু বললেন।
এই বাড়িতে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। আমার বাড়িতে যাব, সেখানে তোমাদের সবকিছু বলবো। গো, আমরা সিন্ধুকের জিনিসপত্র নিয়ে দাদুর সাথে বাড়ি থেকে বেরিয়ে এলাম। দাদু আমাদের একটা পুরনো গাড়িতে করে তার বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িটা ছিল ঘাট বাজার থেকে কিছুটা দূরে একটা ছোট্ট শহরে। দাদুর বাড়িতে পৌঁছে তিনি আমাদের বসার ঘরে বসালেন, চা আর কিছু খাবার এনে দিলেন। তারপর তিনি শুরু করলেন আমাদের অতীতের গল্প বলতে। তোমাদের বাবা নীলাঞ্জন ছিল একজন আর্কিওলজিস্ট, প্রত্নতত্ত্ববিদ। তোমাদের মা অনন্যা ছিল একজন ইতিহাসবিদ। তারা দুজনে সুন্দরবনের কাছে একটা প্রাচীন মন্দির নিয়ে গবেষণা করছিল। দাদু একটা ছবি দেখালেন, যেখানে আমাদের বাবা মা একটা মন্দিরের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে আছেন। সেই মন্দিরে তারা একটা অদ্ভুত আবিষ্কার করেছিল, একটি প্রাচীন লিপি, যা থেকে জানা যায় একটি গুপ্তধনের কথা। তাদের গবেষণা ক্রমশ গভীর হয়ে উঠছিল, কিন্তু তখনই একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। দাদু থামলেন, তার চোখ আবার জলে ভরে উঠল। একদিন রাতে যখন তোমাদের বাবা মা সেই মন্দিরে গবেষণা করছিল, তখন একদল অপরাধী সেখানে আক্রমণ করে। তারা ওই গুপ্তধনের সন্ধানে ছিল। তোমাদের বাবা মা বাধা দেয় এবং তখন দাদু কান্নায় ভেঙে পড়লেন। তারা তোমাদের বাবা মাকে হত্যা করে। আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমাদের বাবা মাকে হত্যা করা হয়েছিল? কি ভয়ঙ্কর! তখন তোমরা দুজন মাত্র কয়েক বছরের শিশু। দাদু চালিয়ে গেলেন। সেই দুর্ঘটনার সময় তোমরা আমার কাছে ছিলে। খবর পেয়ে আমি ভেঙে পড়ি, কিন্তু এটাও জানতে পারি যে সেই অপরাধীরা এখনো তোমাদের খুঁজছে। গো, আমাদের কেন? অভিক জিজ্ঞেস করল। কারণ তোমাদের বাবা মা সেই গুপ্তধনের সন্ধান পেয়ে গিয়েছিল এবং তারা সেই তথ্য তোমাদের কাছে লুকিয়ে রেখেছিল, মূলত সেই লকেটে গিয়ে। দাদু সেই সোনার লকেটটা তুলে ধরলেন। এটা খুললে তোমরা একটা মাইক্রোফিল্ম দেখতে পাবে, সেখানে সেই গুপ্তধনের সঠিক অবস্থান রয়েছে। কি? আমি বিস্ময়ে দাদুর দিকে তাকালাম। আপনি জানতেন এটা এখানে ছিল? তাহলে আপনি কেন এতদিন আমাদের খুঁজেননি? দাদু দীর্ঘশ্বাস ফেললেন। আমি খুঁজেছিলাম, কিন্তু তোমাদের খুঁজে পাইনি। তোমাদের রক্ষা করার জন্য আমি তোমাদের দুজনকে আলাদা আলাদা অনাথ আশ্রমে দিয়ে এসেছিলাম, কিন্তু পরে জানতে পারি তোমরা একই পরিবারে দত্তক হয়েছ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি আমি তোমাদের সাথে যোগাযোগ করি, তাহলে সেই অপরাধীরা আবার তোমাদের খুঁজে বের করবে। গো, কিন্তু তারা কি এখনো আমাদের খুঁজছে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। দাদু মাথা নাড়লেন। হ্যাঁ, তারা এখনো খুঁজছে। আসলে তোমরা যে আজ সেই বাড়িতে এসেছিলে, তারা সেটাও জেনে ফেলেছে। কি করে জানলেন? অভিক জিজ্ঞেস করল। যখন তোমরা সেই বাড়িতে ছিলে, আমি দেখেছিলাম একটা কালো গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সেটা ওদের। তোমরা যে ওখানে আছো, তারা জেনে গেছে। গিয়ে আমরা ভয়ে শিউরে উঠলাম। এতদিন আমরা নিজেদের ভাই বোন ভেবে এসেছি। এখন জানলাম আমরা দত্তক। আমাদের বাবা মাকে হত্যা করা হয়েছে, আর এখন আমরাও বিপদে। তাহলে আমরা এখন কি করব? অভিক জিজ্ঞেস করল। তোমরা এখান থেকে চলে যাও, দাদু বললেন। আমি তোমাদের সাহায্য করব। তোমাদের জন্য পাসপোর্ট, টাকা পয়সা সবই আমার কাছে রয়েছে। তোমরা বিদেশে চলে যাও। আমি এবং অভিক এক মুহূর্তে দাদুর প্রস্তাব মেনে নিতে পারলাম না। আমাদের মা, যিনি এতদিন আমাদের লালন পালন করেছেন, তাকে ছেড়ে যাওয়া কি সম্ভব? আমাদের মাকে কি বলবো? আমি জিজ্ঞেস করলাম। সত্যি কথা বল, দাদু বললেন। তাকে বলো তোমাদের আসল পরিবারের কথা, আর তোমাদের কেন চলে যেতে হচ্ছে। আমি নিশ্চিত তিনি বুঝবেন গো। পরের দিন সকালে আমরা দাদুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমরা মাকে সবকিছু খুলে বললাম। মা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন আমরা তাকে সিন্দুক থেকে পাওয়া জিনিসপত্র দেখালাম, তখন তিনি বুঝতে পারলেন। আমি জানতাম তোমরা একদিন জানতে পারবে, মা কাঁদতে কাঁদতে বললেন। তোমাদের বাবা তোমাদের ভবিষ্যতের জন্য এই ব্যবস্থা করে গেছিলেন। আমি তোমাদের সত্যি মা নই, কিন্তু তোমাদের আমার সন্তানের মতোই দেখেছি গো। আমরা মাকে জড়িয়ে ধরলাম। যে মহিলা আমাদের এতদিন লালন পালন করেছেন, তিনি আমাদের আসল মা না হলেও তার ভালোবাসা ছিল একজন মায়ের। আমরা তোমাকে কখনো ভুলব না, আমি বললাম। তুমি আমাদের সাথে চলো গো মা। মাথা নাড়লেন। না বাছা, আমি বুড়ি হয়ে গেছি, অসুস্থ। আমি তোমাদের সাথে যেতে পারবো না। তোমরা যাও, নিজেদের জীবন গড়ো, আমি এখানেই থাকব। পরের সপ্তাহে আমরা সবকিছু গুছিয়ে নিলাম।
দাদু আমাদের জন্য পাসপোর্ট, ভিসা, টিকিট সব ব্যবস্থা করে দিলেন। আমরা যাচ্ছিলাম কানাডা, যেখানে দাদুর এক বন্ধু থাকেন যিনি আমাদের সাহায্য করবেন। যাওয়ার আগে আমরা মাকে শেষবারের মতো দেখতে গেলাম। তিনি আমাদের জড়িয়ে ধরে কাঁদলেন। আমার বাছারা, তোমরা নিরাপদে থেকো, আমাকে ভুলো না আগেই। আমরা প্রতিজ্ঞা করলাম আমরা তাকে কখনো ভুলব না। এয়ারপোর্টে দাদু আমাদের বিদায় দিতে এলেন। তিনি আমাদের হাতে সেই সোনার লকেটটা দিলেন। এটা তোমাদের পরিবারের ঐতিহ্য। তিনি বললেন, এটা তোমাদের কাছেই থাক, এবং একটা কথা মনে রেখো, তোমরা দুজন একে অপরের সব কিছু। তোমরা যদি স্বামী স্ত্রী হিসেবে থাকতে চাও তাতে কোনো দোষ নেই, তোমরা রক্তের ভাই বোন নও। অভিকের হাত ধরে আমি প্লেনে উঠলাম। আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমরা জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমরা জানি আমরা একসাথে আছি। প্লেন আকাশে উড়ে গেল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। নিচে ছোট হয়ে যাওয়া আমাদের গ্রাম, আমাদের দেশ দেখলাম। আমি ভাবলাম, আমরা কি আবার ফিরে আসতে পারবো? আমাদের অতীতের রহস্য কি কখনো সম্পূর্ণভাবে উন্মোচিত হবে? আমি অভিকের কাঁধে মাথা রাখলাম। সে আমার হাত ধরেছিল। আমি ভাবলাম, যদি আমাদের বাবা মা জীবিত থাকতেন তাহলে আমাদের জীবন কেমন হতো। কিন্তু এখন আমাদের নতুন করে শুরু করতে হবে, নতুন দেশে, নতুন পরিচয় নিয়ে। লকেটটা আমার হাতে ধরে আমি ভাবলাম, এই লকেটে যে রহস্য লুকিয়ে আছে তা আমরা একদিন উন্মোচন করব। আমাদের বাবা মার আত্মা শান্তি পাবে, আর তখন হয়তো আমরা আবার ফিরে আসব আমাদের আসল বাড়িতে। কিন্তু ততদিন আমরা দূরে কোথাও থাকব, যেখানে কেউ জানবে না আমরা কারা, আমাদের অতীত কি। আমরা নতুন জীবন শুরু করব, যে জীবনে আমরা শুধু অভিক আর সৃজিতা নই, আমরা অনিকেত আর অনিন্দিতা, দুটি হারিয়ে যাওয়া আত্মা যারা একে অপরকে খুঁজে পেয়েছে। আর কে জানে, হয়তো একদিন আমাদের প্রেমের গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ভাই বোন নয়, দুটি আত্মার মিলন, যাদের ভাগ্য জড়িয়ে গেছে অনাদিকাল থেকে। আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি জানি অভিক আমার সাথে আছে, আর এটাই আমার জন্য যথেষ্ট। অনিন্দিতা, অভিক আমার কানে ফিস ফিস বলল, আমি তোকে ভালোবাসি গো। আমিও তোকে ভালোবাসি অনিকেত, আমি উত্তর দিলাম। আকাশে উড়ন্ত প্লেন মেঘের ভেতরে মিলিয়ে গেল, আর আমাদের নতুন